এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের এটা ডিস্ট্রিক্টের পিতৌরি নামের একটা গ্রাম। গ্রামে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলির ছিল ২ ছেলে। বড় ছেলে জয়রাম আর ছোট ছেলে বালকৃষ্ণ। তাদের বাবা-মা মারা যায়, ২ জন বড় হয়েছিল, ২ জনের আলাদা, আলাদা সংসার হয়েছিল। বাবার একটা দোকান ছিল, একটা মুদিখানার দোকান। সেই দোকানটা বড় ছেলে বাবা মারা যাওয়ার সময় বড় ছিল, তো সেই দোকানটা তার হয়ে যায়। এবার যে ছোট ছেলে বালকৃষ্ণ, সে কি করবে? বড় হওয়ার পরে সে তো আর দাদার দোকানটা নিতে পারছে না, দাদা দিতে চাইছে না। এদিকে বালকৃষ্ণের বিয়ে হয়েছে। বালকৃষ্ণার স্ত্রীর নাম কমলা। কমলা চাইছে যে হাসবেন্ড তার কাছে থাকুক, কিন্তু বালকৃষ্ণ কি কাজ করবে? বালকৃষ্ণদের গ্রামে কোনো বিশেষ সম্পত্তি নেই যে চাষবাস করবে। সেখানকার বেশিরভাগ লোকজন চাষাবাদের সাথে যুক্ত, কিন্তু তাদের যেহেতু জমি নেই, সে চাষ করতে পারছে না। আর বাবা মায়ের যে দোকান ছিল সেই দোকানটা বড় দাদা নিয়ে নিয়েছে। বড় দাদা স্ত্রী রয়েছে, তাদের ২ ছেলে মেয়েও রয়েছে। এদিকে বালকৃষ্ণ কাজের সন্ধানে এদিক ওদিক বাইরে অন্যান্য রাজ্যে ঘোরে। তারপরে সে একটা কাজ পেয়েছে। কাজ বলতে সে একটা কাজ শিখেছে। ঘুরে ঘুরে সে তালা চাবি ঠিক করে মানুষের। চাবি কখনো হারিয়ে গেলে তৈরি করে দেয়। বিভিন্ন রকম তালার চাবি তৈরি করে, তালা বিক্রি করে। আলিগড় নামের একটা জায়গা থেকে সে কম দামে তালা কিনে অন্যান্য জায়গায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে তালা বিক্রি করে। তালার ব্যবসা তার। কিন্তু সে বেশিরভাগ সময় নিজের কাজের সূত্রে তাকে বাইরে থাকতে হয়। সে বাড়িতে থাকতেই পারে না। বিয়ের পর প্রথম প্রথম কমলা খুব দুঃখ পেত, অভিযোগ করত তার ভালো লাগতো না। তখন বয়সও কম, যে হাজবেন্ড বাড়িতে থাকে না, সে কার জন্য বাড়িতে থাকবে। বড় দাদা বৌদি বাড়িতে থাকতো, এদিকে কমলা তাদের কাছে থাকতো। সেই জন্য সুযোগ পেয়ে বড় দাদা জয়রাম, তার স্ত্রী মীনা, সে ছোট বউকে মানে কমলাকে প্রচুর কাজকর্ম করাতো। নিজের ছেলে মেয়েদের সমস্ত দায়িত্ব কমলার ঘাড়ে দিয়ে রেখেছিল। এই ব্যাপারটার জন্য দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা হয়ে যায়। ঝামেলার পর তাদের বাড়ি ভাগাভাগি হয়ে যায়, বাড়ির মাঝখানে একটা দেওয়াল উঠে যায়। দুটো ফ্যামিলি আলাদা হয়ে যায়, বেশ কিছু বছর কেটেও যায়। এখন বালকৃষ্ণ আর জয়রাম দুটো পাশাপাশি বাড়িতে থাকে, মাঝখানে উঁচু দেওয়াল রয়েছে। বালকৃষ্ণ এখনো নিজের গ্রামে থাকতে পারে না, নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না, বাইরে বাইরেই তাকে থাকতে হয় কাজের জন্য। মাঝে মধ্যে ২ মাস ৪ মাস ছাড়া সে বাড়িতে এসে কিছুদিন করে থাকে। এখন কিন্তু অনেক বছর হয়ে গেছে, কমলা আর অভিযোগও করে না। অন্যদিকে তাদের যে বড় দাদা জয়রাম আর মীনা, তারা নিজেদের বাড়িতেই থাকে, কারণ পৈতৃক সূত্রে পাওয়া সেই দোকানটা এখন তাদের। এই ব্যাপারে কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে মনোমালিন্য রয়েছে। বালকৃষ্ণের মনে হয় যে তার দাদা তার অধিকার নিয়ে নিয়েছে। তারও কিন্তু অধিকার ছিল বাবার ওই মুদিখানার দোকানে। বালকৃষ্ণ এখন মোটামুটি ভালোই রোজগার করে। সে নিজের বাড়ির সাথেই একটা ছোট্ট মুদিখানার দোকান করেছে, যেটা তার স্ত্রী চালায়। তার ৪ ছেলে মেয়ে, ২ মেয়ে ২ ছেলে। সবথেকে ছোট ছেলের নাম বিশাল। তবে পাশের বাড়ির যে জেঠিমা আর জেঠু, তারা বিশালকে খুব ভালোবাসে। বাড়ির বাকিরা কিন্তু জয়রাম আর তার স্ত্রী মীনা তাদের বাড়িতে যায় না। বালকৃষ্ণের সব ছেলে মেয়ের মধ্যে শুধু ওই ছোট বিশাল, যার বয়স সেই সময় ২০২২ সালে ১০ বছর ছিল, সে মাঝে মধ্যে নিজের জেঠু জেঠিমার বাড়িতে যায়। বিভিন্ন রকম খাবার দাবার ইত্যাদি জেঠিমা বানালে তাকে খাওয়ায়। এইভাবে সব ঠিকঠাক চলছিল। আগেই বলেছি কমলা একটা মুদিখানার দোকান চালায় নিজের বাড়ির সাথেই সেই দোকানটা।
সেই দোকানে বিভিন্ন রকম খরিদ্দার আসে। সঞ্জয় নামের একটা ছেলে, ম্যারিড একজন ছেলে, কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে, তবে স্ত্রীর সাথে মনোমালিন্য কোনো একটা কারণে স্ত্রী বাড়িতে থাকে না, তার বাড়ি ছেড়ে রাগ করে বাপের বাড়ি গিয়ে থাকে। তো সঞ্জয় মাঝে মধ্যে ওই দোকানে নানা রকম জিনিসপত্র কিনতে আসে, কমলার দোকানে। সে কমলার দোকানে একদিন জিনিস কিনতে এসে কমলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, প্রেম বা ঘনিষ্ঠভাবে মেলামেশা করার একটা প্রস্তাব দিয়েছিল, কারণ সে জানতো কমলাও একা তার মতোই, তার স্ত্রী যেমন রাগ করে চলে গেছে বাপের বাড়িতে, কমলার হাজবেন্ড বাড়িতে থাকে না মাসের পর মাস। কমলাকে এই কথা বললে সে দেখে যে কমলা রাগ করেছে। কমলা রাগ করে বলে যে, তুমি সম্পর্কে আমার দেওর হও, আমার থেকে বয়সে একটু ছোট, তুমি এই ধরনের কথা আমাকে বললে কেন? তোমার সাহস হলো কিভাবে? এই কথা বলাতে সঞ্জয় মাথা নিচু করে সেই দোকান থেকে চলে যায়। কমলা বোঝে যে সঞ্জয় বারবার তার দোকানে জিনিস কিনতে আসে, এই ধরনের ব্যাপারগুলো তার মাথায় থাকে, তাই জন্যই হয়তো সে তার দোকানে জিনিস কিনতে আসে। তারপর কমলা লক্ষ্য করে বেশ লম্বা সময় সঞ্জয় তার দোকানে আসছে না। এবার কমলা নিজের ছোট ছেলে 10 বছরের বিশালকে বলে যে, তুই গিয়ে আজকে সঞ্জয় কাকা বা চাচাকে ডেকে আনবি, বলবি মা ডেকেছে। তো বিশাল ছোট, বিশাল চলে যায় সে কাকার বাড়িতে, গিয়ে তাকে বলে যে আমার মা তোমাকে ডেকেছে। সঞ্জয় কিন্তু বুঝতে পারে যে কি জন্যে কেন সেই মহিলা যাকে সে ভাবি বলে ডাকে সে ডেকেছে। এবার সে কমলার দোকানে আসে। কমলা বলে যে, আরে আমি একবার একটু না বলে দিয়েছি, এত রেগে গেছো যে ভাবির সাথে সম্পর্কই ভেঙে দিয়েছো? মাঝে মাঝে আসা উচিত, তোমার উচিত আমার খবর নেওয়া। ইশারায় ইশারায় কি কথা কমলা বলতে চাইছিল সঞ্জয়ের বুঝতে অসুবিধা হয় না। তাদের দুজনের মধ্যে সেই দিন থেকেই একটা অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়। খুব কম সময়ের মধ্যে সব রকম যে লিমিট, সীমা, সেগুলো তারা পেরিয়ে গেছিল। এখন তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। সঞ্জয় মাঝে মধ্যেই বাচ্চারা যখন স্কুলে থাকে তখন চলে আসে। আশেপাশের লোকজন ধীরে ধীরে একটু আধটু আন্দাজ করছিল যে দুজনের মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার ঘটছে, কিন্তু কারোর অত মাথা ব্যথা নেই তাদের নিয়ে। তারা আড়ালে নিন্দা করে হয়তো, কিন্তু সামনাসামনি কিছু বলে না। এইভাবে চলছে। হঠাৎ করে একদিন বিশাল, কমলার ছেলে, স্কুল থেকে শরীর খারাপ হওয়ার জন্য তাড়াতাড়ি ফিরে চলে এসেছিল। সে ফিরে চলে এসেছিল, এসে দেখে মায়ের দোকানে কেউ নেই। দোকান দিয়েও একটা ভেতরে যাওয়ার রাস্তা ছিল। সে দোকানের ভেতর দিয়ে ঢুকে পড়েছিল ঘরে। ঘরে গিয়ে নিজের মাকে আর সেই পাড়ার কাকা সঞ্জয়কে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। 10 বছরের ছেলে সেই অবস্থায় দেখার পরে যেটুকু বুঝেছিল, তার খুব রাগ হয়েছিল মায়ের ওপর নয়, সেই সঞ্জয়ের ওপর। ভীষণ রাগ হয়ে সে কিচ্ছু বলেনি। সে নিজের স্কুল ব্যাগটা ফেলে রেখে ছুটে ঘর থেকে বেরিয়ে চলে গেছিল নিজের জেঠিমা মিনার বাড়িতে। মিনার বাড়িতে গিয়ে মিনাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। মিনা জিজ্ঞেস করে যে কি হয়েছে? তখন বিশাল নিজের জেঠিমাকে বলেছিল যে ওই যে সঞ্জয় চাচা আসে, ও একদম ভালো লোক নয়। তখন মিনা বুঝতে পেরেছিল যে ব্যাপারটা কি হয়েছে। মিনা বাচ্চাটাকে বোঝায় যে এরকম বলতে নেই, বড়দেরকে খারাপ বলতে নেই, তুমি রাগ করো না সঞ্জয়ের উপরে, মায়ের উপরে, কারোর উপর রাগ করো না। অনেক বুঝিয়ে সুঝিয়ে সে বাচ্চাটাকে সেই সময়কার মতো শান্ত করে। করার পরে বাচ্চা নর্মালি বাচ্চারা যেমন করে সব মোটামুটি ভুলে গেছিল, আবার নর্মাল ভাবে বাড়িতে আসা যাওয়া করে, খাওয়া দাওয়া খেলাধুলা সবই করছে। কিন্তু যখনই কোথাও সে সঞ্জয়কে রাস্তাঘাটে দেখতে পায়, সে ভীষণ রেগে সঞ্জয়ের দিকে তাকায়। সঞ্জয় তার দিকে এগিয়ে এসে দুবার কথা বলতে চাইলে সে বলেছে যে আমার বাবা আসলেই আমি তোমাকে কিন্তু
শাস্তি দেওয়াবই। সঞ্জয়ের কিন্তু তারপর থেকে ওই বাচ্চাটাকে আর ভালো লাগছে না। সে এবার চেষ্টা করছে যাতে বাচ্চাটার সামনাসামনি না হতে হয়। ওই ঘটনার পর কমলার কাছে যখনই সঞ্জয় আসে দেখা করতে, খুব বেশিক্ষণ থাকে না, খুব অল্প সময় সেখানে থাকে আর তারপরে সেখান থেকে চলে যায়। সে বারবার কমলাকে বলে যে আমার কিন্তু ভয় লাগছে তোমার ছোট ছেলেকে, তোমার ছোট ছেলে যদি তোমার হাজবেন্ডকে কিছু বলে দেয় খুব অসুবিধা হয়ে যাবে। তখন কমলা বলে যে ও বাচ্চা ছেলে, ওর কিচ্ছু মনে নেই, ও সব ভুলে গেছে, আর আমার ছেলে খুব ভালো বাচ্চা, তুমি বেকার ওর জন্য ভয় পাচ্ছ, সন্দেহ করছো, তুমি নিশ্চিন্তে থাকো। কমলা যতই আশ্বস্ত করুক তাকে, সে কিন্তু মনে মনে ভয় পাচ্ছিল। সঞ্জয় আরো একটা জিনিস লক্ষ্য করেছিল, যে ছোট্ট বিশাল আজকাল তাকে কাকা বলে না, নাম ধরে ডাকে, তুমি বলে না, তুই বলে ডাকে। এই ব্যাপারটা সঞ্জয়ের মনে খুব চিন্তাটা বাড়াচ্ছিল। এবার সঞ্জয় নিজের মনে মনে একটা প্ল্যানিং করে। সে একটা মুকেশ নামের ছেলে, যে পাড়াতেই থাকতো, তবে একজন মাতাল, তার সাথে সঞ্জয়ের বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেই মাতালের কাছে টাকা পয়সার খুব অভাব ছিল, সব সময় সে লোকের কাছে ধার চাইতো নেশা করার জন্য। সঞ্জয় তার সাথে কয়েকদিন ধরে খুব কথা বলছিল, ভালোবাসছিল, ভালো ব্যবহার করছিল, মাঝে মধ্যেই তাকে ডেকে নিয়ে গিয়ে মদ খাওয়াচ্ছিল। মুকেশ কিন্তু বুঝতে পারছিল না ব্যাপারটা কি। এমনিতে টাকা ধার চাইলে দিতে চায় না, আজকাল প্রতিদিন ডেকে মদ খাওয়াচ্ছে, কি ব্যাপার। তো মুকেশকে সে বলেছিল যে তুই আমার কাছে সন্ধেবেলায় আসিস, একটা কাজ আছে। মুকেশ বলেছিল ঠিক আছে। এবার সন্ধে নাগাদ মুকেশ চলে গেছিল সঞ্জয়ের কাছে। প্রত্যেক দিন যেহেতু সঞ্জয় মদ খাওয়াচ্ছে মুকেশকে, মুকেশ একদম অনুগত, যা বলবে সেটাই করবে, এমন একটা সময় সে সঞ্জয়ের কাছে গেছিল, গিয়ে জিজ্ঞেস করেছিল যে কি কাজ আছে, তুমি ডেকেছিলে আমাকে। তো সঞ্জয় বলে যে পাড়াতে যে মাঠটা আছে সেখানে গিয়ে দেখবি বাচ্চারা খেলছে, সেখান থেকে তুই বিশালকে ডেকে নিয়ে আসবি, আমার একটা দরকার আছে। মুকেশ বলে কি দরকার? তখন সঞ্জয় বলে এই সমস্ত কথাগুলোই আমার ভালো লাগে না। মুকেশ বলে তুমি নিজে ডাকলে না কেন, তুমি ডাকলেই তো পারো। তো সঞ্জয় বলে যে না, তুই ডেকে আন। এখানে বলে রাখি যে সঞ্জয় সে বাচ্চা ছেলেটাকে নিজে ডাকেনি কেন, কারণ সঞ্জয় জানতো যে সঞ্জয়কে ওই বাচ্চা বিশাল একদম পছন্দ করে না। সঞ্জয় যদি তাকে ডাকে সে কোনো দিন আসবে না, সেই জন্য সে মুকেশকে এতদিন ধরে মদ খাইয়ে এই কাজটার জন্য রেডি করেছিল। মুকেশ যায় বিশালের কাছে, বিশাল খেলা করছিল নিজের মতো সব ছেলেদের সাথে। তো সে গিয়ে বলে যে তোমাকে একজন ডাকছে, চলো। তো সে বলে কে ডাকছে, আগে নাম বলো, নাম না বললে আমি যাব না। মুকেশ বলে তুমি এসো, তোমার জন্য অনেক চকলেট রেখেছে। তো সে চলে আসে মুকেশের সাথে সাথে। মুকেশ সাথে সাথে নিয়ে গিয়ে যেখানে সঞ্জয় তাকে নিয়ে যেতে বলেছিল, একটা ক্ষেত, ধানের ক্ষেতের কাছে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এগিয়ে গিয়ে সন্ধে হয়ে এসেছে, এমন সময় বিশাল যখন সঞ্জয়কে দেখতে পেয়েছিল বিরক্ত হয়েছিল। সে সঞ্জয়কে বলেছিল যে সঞ্জয় তুই তুই কেন আমাকে ডেকেছিস, এই কথা বলে সে পেছন ফিরে চলে যাচ্ছে। এমন সময় সঞ্জয়ের কাছে একটা গামছা ছিল, সেটা দিয়ে পেছন থেকে গলায় পেঁচিয়ে সে ওই ছোট্ট বিশালকে মেরে ফেলেছিল, নিজের সব থেকে বড় শত্রুকে শেষ করে ফেলেছিল। মনে মনে সে আশ্বস্ত হয়েছিল আর এই বাচ্চাটা কাউকে কিচ্ছু বলতে পারবে না, বিশেষ করে নিজের বাবাকে। মুকেশ কিন্তু পাশে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো দেখে কাঁপছিল, তার ভয় লাগছিল। সে কখনো ভাবেনি ওই ছোট্ট বাচ্চাটার সাথে সঞ্জয় এই রকম একটা ব্যবহার করবে। সে সঞ্জয়কে বলল যে এ কি করেছিস, খুব খারাপ কাজ করেছিস তুই। তখন সঞ্জয় তাকে বলে যে তুই চুপ কর, তুইও কিন্তু আমার সাথে একই দোষে দোষী, আমার শাস্তি হলে তোরও হবে, এটা মনে রাখিস, আর মুখ কোথাও খুলবি না।
মুকেশের ব্যাপারটা ভালো লাগেনি, কিন্তু মুকেশ সেখান থেকে চলে যায়। সঞ্জয় ওই ক্ষেতের পাশে জড়ো করা ছিল প্রচুর খড়, সেই খড়গুলো সরিয়ে বাচ্চাটাকে রেখে খড় দিয়ে চাপা দিয়ে নিশ্চিন্ত মনে যেন কিছুই হয়নি নিজের বাড়ি ফিরে গেছিল। অন্যদিকে সন্ধে হয়ে গেছে, কমলার বাচ্চা বাড়িতে ফিরে আসছে না। সে চিন্তা করতে করতে পাড়ার সবার কাছে খোঁজ নেয় যে বাচ্চা কোথায়। সবাই বলে যে আরে আমাদের সাথেই তো খেলছিল, তারপর কোথায় চলে গেল আমরা তো জানি না। এইভাবে সারা রাত ধরে কমলার ফ্যামিলি, কমলার ভাসুর, যা তাদের ফ্যামিলি, পাড়ার আশেপাশের প্রতিবেশীরা সবাই বাচ্চাটাকে খুঁজতে থাকে। সেই সময় ফোন কলে খবর দেওয়া হয়েছিল ছোট্ট বিশালের বাবা বালকৃষ্ণাকে। বালকৃষ্ণাও যত তাড়াতাড়ি সম্ভব সেখানে এসে পৌঁছেছিল। সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায়। পরের দিন বিকেল পর্যন্ত যখন বাচ্চাটা আসেনি বা কেউ খুঁজেও পায়নি কোথাও, তখন বালকৃষ্ণ নিজের দাদাকে বলেছিল যে চলো এবারে কিন্তু পুলিশ স্টেশনে যেতে হবে। তারা পুলিশ স্টেশন যাবে বলে রেডি হচ্ছে, এমন সময় সঞ্জয় আসে। সঞ্জয় বলে সব জায়গায় খুঁজে দেখেছো, অত ছোট বাচ্চা কোথায় চলে যাবে। খেলতে খেলতে কিন্তু ওরা মাঝে মধ্যে নদীর ধারে গিয়ে লুকায়, কখনো ওরা খড়ের গাদার পাশে গিয়ে লুকায়, কখনো কোনো ঝোপঝাড়ের ভেতরে লুকায়। সব জায়গায় গিয়ে দেখো, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেও থাকতে পারে, কোথাও হয়তো লুকিয়েছিল তারপরে কিছু একটা হয়ে গেছে, এমনও হতে পারে। এই কথা বলে সঞ্জয় বলে চলো আরো 1-8 ঘন্টা খুঁজে দেখা যাক, তারপর আমিও যাব তোমাদের সাথে থানায়। সঞ্জয় এবার এদিক ওদিক খুঁজতে খুঁজতে ঠিক সেই জায়গাটা যেখানটাতে ও নিজে নিজের হাতে বাচ্চাটাকে খড়ের গাদায় লুকিয়ে দিয়ে গেছিল, সেখানে গিয়ে খড় সরিয়ে দেখতে শুরু করে। সবার সামনে ওই ছোট্ট বিশালের বডিটা বেরিয়ে এসেছিল। সবাই অবাক হয়ে যায়। সবার মনে হয় সঞ্জয় তাহলে কিভাবে জানছিল। সঞ্জয় বলে দেখো হয়তো খেলতে খেলতে লুকিয়ে পড়েছে, তারপরে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো সাপ টাপ কামড়ে থাকবে, কিছু হতে পারে। এবার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ বাচ্চাটার বডি নিয়ে চলে যায়, কিন্তু পুলিশ দেখেছিল গলায় একটা কিছু পেঁচিয়ে এই ঘটনা ঘটেছে বোঝা যাচ্ছে। পুলিশ কিন্তু পোস্টমর্টম করেছিল, শ্বাসরোধ করে গলায় চাপ দিয়ে মেরে ফেলা হয়েছে বোঝা গেছিল। কিন্তু এত নির্মম একটা ঘটনা এই ছোট্ট বাচ্চাটার সাথে কে ঘটালো? এত ছোট বাচ্চার এই পাড়াতে কে শত্রু আছে? পাড়ার সব লোকজনের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, সবাই ঠিকমতো কেউ উত্তর দিচ্ছিল না। তবে কিছু কিছু মানুষ বলেছিল যে তাদের মনে হচ্ছে এই ঘটনা সঞ্জয় ঘটিয়েছে, কারণ সঞ্জয়ের সাথে ওই ছোট মৃত বাচ্চার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে। সঞ্জয়ের উপরে ওই ছোট বাচ্চাটা সব সময় খুব রেগে থাকতো। সঞ্জয় এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই সমস্ত ঘটনা শোনার পর পুলিশ সঞ্জয়ের জিজ্ঞাসাবাদ শুরু করেছিল, কিন্তু সঞ্জয় বলেছিল অন্য কথা। সঞ্জয় বলেছিল বালকৃষ্ণ আর কমলার ফ্যামিলির সাথে তাদের পাশের বাড়ি তাদের দাদা জয়রাম আর মিনার বহু বছরের শত্রুতা, সম্পত্তি নিয়ে, তাদের যে দোকানটা আছে সেটা নিয়ে শত্রুতা। সঞ্জয়ের মনে হচ্ছে যে বিশালকে মিনা আর মিনার হাজবেন্ড তাদের মধ্যে কেউ একজন মেরে ফেলেছে। পুলিশের এবার মনে হয় তাহলে মিনাকে আর জয়রামকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। পুলিশ মিনার জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জয়রাম যদিও কিছু বলেনি, তবে মিনা বলেছিল যে না, সে শিওর যে এই ঘটনা সঞ্জয় ঘটিয়েছে, কারণ সঞ্জয়ের উপরে ছোট্ট বিশাল খুব রেগে থাকতো। সঞ্জয়কে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন, নিশ্চয় কিছু না কিছু জানতে পারবেন। পুলিশ এবার পাড়ার সমস্ত লোকজনের কাছে সঞ্জয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যাদের সাথে বিশাল খেলা করত। তাদের কাছে জিজ্ঞাসাবাদ হওয়ার পর পুলিশ জানতে পারে যে ঘটনার দিন বিশাল তাদের সাথে খেলা করছিল। পাড়ার একজন মাতাল যার নাম মুকেশ, সে বিশালকে ডাকতে এসেছিল, ডেকে সে নিয়ে কোথাও একটা চলে গেছিল। তারপরে কিন্তু বিশাল আর খেলার জন্য ফিরে আসেনি।
তার কিছুক্ষণ পর থেকেই বিশালের মা কমলা সারা পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাটাকে খুঁজছিল। এবার পুলিশ খোঁজ করে মুকেশের। মুকেশকে অ্যারেস্ট করা হয়, মুকেশের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মুকেশ কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশের জেরায় ভেঙে পড়ে। সে সব ব্যাপারটা বলেছিল। সে বলেছিল, আমি সেই বাচ্চাটাকে ডেকে এনেছিলাম কারণ সে খেলা করছিল, সেখান থেকে আমাকে ডেকে আনতে বলা হয়েছিল, আমাকে প্রত্যেক দিন মদ খাওয়াচ্ছিল বলে আমি ভেবেছিলাম ডাকতে চাইছে, ডেকে আনি। আরও ডেকে আনার একটাই কারণ যে সঞ্জয়ের সাথে ওই বাচ্চাটার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে বলে সারা গ্রামের লোকজন জানে। আমিও ভেবেছিলাম হয়তো ওই কারণে কোনো কাজ আছে, কিন্তু আমি কোনোদিন জানতাম না বাচ্চাটাকে আমি ডেকে আনবো আর আমার সামনে ওইভাবে ওই ছোট বাচ্চাকে মেরে ফেলা হবে। ওই ঘটনা ঘটার পর আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। আমি নিশ্চিন্তে ঘুমাতেই পারছি না। সব সময় যেন আমি ওই ছোট্ট বিশালের ছটফট করাটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। পুলিশের এবার আর কোনো সন্দেহ ছিল না, সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়। সঞ্জয়কে যখন অ্যারেস্ট করতে যায় পুলিশ, বাচ্চার মা কমলা কমলা পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছিল যে সঞ্জয়ের সাথে আমার কি শত্রুতা, সঞ্জয় কোনোদিন আমার ছেলেকে মারতেই পারে না। কমলা কিন্তু বুঝে ফেলেছিল যে সঞ্জয় মেরে ফেলেছে, কেন মেরে ফেলেছে সেটাও তার অজানা ছিল না। তবে জোর গলায় পুলিশের সামনে সে গিয়ে দাঁড়িয়েছিল তার একটাই কারণ, তার মনে হয়েছিল যদি সঞ্জয় ধরা পড়ে তাহলে কিন্তু তার যে প্রেমের ব্যাপারটা সেটাও সবার সামনে চলে আসবে। সেই জন্য নিজের স্বার্থর জন্য, নিজেকে বাঁচানোর জন্য সঞ্জয় কোনো দোষ করেনি এমনটা সে পুলিশের সামনে গিয়ে বলেছিল। কিন্তু সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়, সঞ্জয়ের জিজ্ঞাসাবাদ হয়। এর আগেও কিন্তু সঞ্জয়কে পুলিশ অ্যারেস্ট করেছিল, কিন্তু সঞ্জয় নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুলিশকে এমন উত্তর দিয়েছিল, পুলিশের মনে হয়েছিল যে সত্যি সত্যি সঞ্জয় কেন মারতে যাবে ওই ছোট বাচ্চাটাকে। কিন্তু পরবর্তীকালে সঞ্জয় যে এই ঘটনা ঘটিয়েছে সবটা সঞ্জয় স্বীকার করে। বর্তমানে সঞ্জয়ের কেস লোয়ার কোর্টে রয়েছে আর সঞ্জয় ইউপির জেলে বন্ধ রয়েছে। বালকৃষ্ণ আর কমলা, বিশালের মা আর বাবা, তারা কিন্তু এখনো একসাথে থাকে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো আর নেই। বালকৃষ্ণ আর তালা চাবির কাজে, তালা চাবির ব্যবসায় নিজের বাড়ির বাইরেও যান না। তিনিই এখন নিজের বাড়ির সাথে ওই ছোট্ট দোকানটা চালাচ্ছেন আর নিজের সংসার চালাচ্ছেন। আর মা, যে নিজের দোষের জন্য নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে, তিনি নিজের বাড়ি থেকে আর বাইরেই বেরোন না। এইভাবেই চলছে তাদের সংসার, তাদের দিনগুলো কাটছে। তবে বাড়িতে থাকা মানুষগুলো পরস্পরের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ কিন্তু বিশালকে ভুলতে পারে না। আর বিশাল কিভাবে মারা গেছে, কার জন্যে বিশালকে মারা যেতে হয়েছে, সে ব্যাপারটাও তারা ভুলতে পারেনি, হয়তো আর কোনোদিন ভুলতে পারবেও না। আর মন থেকে কমলাকে কোনোদিন ক্ষমাও করতে পারবে না।